সবচেয়ে সস্তা তখন কি ছিল? জীবন। সময়ের যখন ডাক আসে, সময়ের প্রয়োজনে যদি আপনি দাঁড়িয়ে না যান, আপনাকে আফসোস করতেই হবে সেই সময়ের জন্য। এই আন্দোলন পরবর্তী সময় এবং আন্দোলনের সময়টা লম্বা একটা সময়, কিন্তু এই সময়টা যারা মিডিয়া ব্যক্তিত্ব, যাদের শুটিং ছিল কিংবা যাদের নাটক চলছিল, সিনেমা চলছিল, সব কিছু কিন্তু একটা স্থবির পর্যায়ে, এখন কিন্তু বন্ধ আছে সব কিছু। তো সেক্ষেত্রে কি আপনাদের মিডিয়া ব্যক্তিত্বদের কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিনা, বা এইটা কিভাবে পোষাচ্ছেন একটু আমি জানতে চাচ্ছি। ক্ষতি হচ্ছে মানে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। যে সমস্ত কাজের শিডিউল ছিল ওই কাজগুলো সব পিছিয়ে গেছে। আর মানে ধরেন সামনে যে কাজগুলো করার নিয়ে আলোচনা হচ্ছিল, ওই আলোচনাগুলো থেমে গেছে। সামগ্রিকভাবে কাজের জায়গায় একটা বিশাল স্থবিরতা এসেছে। তো এটা শুধু যে আর্টিস্টদের উপরে পড়েছে তা না, ধরেন ডিরেক্টর, ক্রু, সবার উপরেই এসে পড়ছে। তো এটা একটা সাময়িক এরকম একটা সময় যাবে, এটা আমরা ধরে নিয়েছি। সেটা খুব বেশি দিন না যাক, এটাই চাই। আচ্ছা, তো এখন তো আবার আরেকটা রিপোর্টে শোনা যাচ্ছে যে যে ইনভেস্টররা ছিল সিনেমা বা নাটকে, তারাও যেহেতু সরে পড়েছে, নতুন নাটক বা নতুন সিনেমার জন্য কিন্তু ইনভেস্টর পাওয়া যাচ্ছে না। এটা কতটুকু সত্যি বা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? হতে পারে, কারণ ক্ষমতার সংশ্লিষ্ট অনেকের কাছে অনেক ধরনের টাকা ছিল, অনেক উপরি পয়সা ছিল, অনেক ব্ল্যাক মানি ছিল, যেগুলোর কিছু কিছু টাকা হয়তো এখানে ইনভেস্টেড ছিল। তারা হয়তো কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছে, তাতে হয়তো একটা বিশাল অংশ সরে গেছে। আবার হয়তো প্রপার রেগুলার ইনভেস্টর যারা বা প্রপার প্রডিউসার যারা, ওরা যখন আসবে আবার ঠিকঠাক কাজ শুরু হয়ে যাবে। আপনার সম্পর্কে একটা মিম তৈরি হয়েছিল ছাত্র আন্দোলনের সময়, সবচেয়ে সস্তা তখন কি ছিল? জীবন। আমরা মিমটা দেখেছি এবং সত্যি সবচেয়ে সস্তা তখন জীবন ছিল। যারা আন্দোলনে ছিল না তাদেরকে গর্ত যোদ্ধা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা কি মানে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? সময়ের প্রয়োজনে বলে একটা পাঠ্য ছিল আমাদের, যেটা লেখক ছিল জহির রায়হান। সময়ের যখন ডাক আসে, সময়ের প্রয়োজনে যদি আপনি দাঁড়িয়ে না যান, আপনাকে আফসোস করতেই হবে সেই সময়ের জন্য। তো কেউ আফসোস করবে, কেউ এই সময়টায় যারা দাঁড়িয়েছিল তারা ওটা নিয়ে গর্ববোধ করবে বা ওইটা ওদেরকে গুড ফিলিং দিবে। তো যারা দাঁড়ায় নাই তাদের জন্য আফসোস, বাট আমরা সবার সাথেই আছি, সবার সাথেই থাকবো, সবাই আমাদের বন্ধু। চমৎকার। এবং আপনি আপনার অভিনয়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করেছেন। দেশের জন্য হিরো আসলে ছাত্ররা, আমরা আচ্ছা। আসলে ওদের সাথে জাস্ট সংহতি জানিয়েছি। আমাদের সাথে আমি আমার কিছু বন্ধুদের নাম স্মরণ করতে চাই, সব খুব অ্যাক্টিভ ছিল। জাকিয়া বাড়ি মামু, আজমেরি হক বাঁধন, বান্না ভাই, আশফাক নিপুন, মুস্তফা ফারুকি, খিজির হায়াত খান, তারপরে মিউজিশিয়ানদের মধ্যে প্রিন্স মাহমুদ ভাই, প্রবর রিপন ভাই, আরও অনেকেই। ওরা প্রত্যেকেই খুব অ্যাক্টিভ ছিল। ওনারাও আমাদেরকে ইন্সপায়ার করেছে, আমাদের অগ্রজরা। প্রিন্স ভাইয়ের কথা বিশেষভাবে বলতে পারি, আব্দুল নূর তুষার ভাইয়ের কথা বলতে পারি। দেশ বিদেশে অনেকেই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে যেইভাবে মোটিভেট করেছে, এইটাও এক ধরনের না একটা লেসন, একটা মুভমেন্ট কীরকম হইতে পারে, একটা আন্দোলন কীরকম হইতে পারে। তো এই আন্দোলন না অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তো আমরা 1971 সালে যখন আপনার দেশ স্বাধীন হয়, 14ই ডিসেম্বরের পর্যন্ত যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, এরপরে না দেশে একটা শূন্যতা তৈরি হয়েছিল বুদ্ধিবৃত্তিক চর্চার। তার মধ্যে জহির রায়হান কিন্তু নিখোঁজ হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পরে 72 সালের 30 জানুয়ারি। ওটা তো আরেকটা মর্মান্তিক ঘটনা। তো সেই সংকটের জায়গায় আমরা এখন নাই। আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, এটা দ্বিতীয় স্বাধীনতা আমি ঠিক বলতে চাই না, এটা একটা বিপ্লব। এই বিপ্লবে আমরা সফল হয়েছি, ছাত্র জনতার এই বিপ্লব ছাত্র জনতাই সফল করেছে। তো এখন আমাদের দেশে বা দেশের বাইরে আমাদের বাংলাদেশি অনেক জ্ঞানী গুণী লোক আছে। আমি মনে করছি ছাত্রদেরকে ওরা প্রপার গাইডেন্স করবে, প্রপার গাইড দেবে, এবং ছাত্ররাও যথেষ্ট নলেজেবল, ওরা জানে কোনটা ভালো,
কোনটা মন্দ, কোনটাকে পিক করা উচিত, কোনটাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আমার মনে হয় সবগুলো ভালো, ওরা গ্রহণ করবে। এবং প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা, মানে ব্যবসায়িক চেতনা না, মুক্তিযুদ্ধকে যেভাবে বিক্রি করেছে সেই চেতনা না, প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। একদমই একদমই। এবং আপনি যেটা বলেন যে সেই সময়টা জহির রায়হান যেমন নিখোঁজ হয়েছিল, এখনও কিন্তু অনেক মানুষ নিখোঁজ আছে বিভিন্ন গোপন সেলে, গোপন গুম ঘরে, আয়না ঘর নামক বিভিন্ন গোপন সেলে। আমরাও চাচ্ছি যে খুব দ্রুত যেন সেই গুম মানুষগুলো হয় তাদের কোনো একটা খোঁজ, জীবিত অথবা মৃত কোনো একটা খোঁজ আমরা খুব দ্রুত পেয়ে যাব, এটাই আশা করছি আমরাও। আপনিও তো তাই আশা করছেন? অবশ্যই। এই পৃথিবীর ইতিহাসে আমি জানি না, হয়তো বা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে এরকম থাকতে পারে, কোনো সভ্য দেশে এরকম গুমঘর, টর্চার সেল আছে কিনা আমার জানা নেই। তো আমরা এই আধুনিক সময়ে এসে এই অসভ্যতার যে পরিচয় দিয়েছি, যে অমানবিকতার যে নিদর্শন রেখে গেছি, এটা আসলে ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্ম যাতে মনে রাখে। একদমই তাই।